তাহলে আমরা যে আজকে টপিকসটা পড়বো সেটা হচ্ছে প্রোটিনিউরিয়া। প্রোটিনিউরিয়া কি? ইট ইজ দ্য urinary excretion of protein more than normal. নর্মালি আমাদের ইউরিন দিয়ে কি প্রোটিন যাবার কথা? নর্মালি গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে প্রোটিন পাস করে? জি না ম্যাম। করে না। তাইলে এই প্রোটিনের সোর্স কি? প্রতিদিন এট এ রেট অফ 30 মিলিগ্রাম পার ডে 30 মিলিগ্রাম পার ডে প্রোটিন এক্সক্রিয়েশন হয়। হ্যাঁ, তাইলে এই যে 30 মিলিগ্রাম পার ডে প্রোটিন এক্সক্রিয়েশন হয়, তার সোর্স protein count of urine is the net result of glomerular filtration, tubular reabsorption, and tubular secretion of the protein. Despite of protein retaining property of glomerular membrane, some low molecular weight protein passes into the filtrate and some high molecular weight protein get into the filtrate by tubule or desquamation of the tubular epithelial cell. তাইলে এটা হচ্ছে আমাদের প্রোটিনের সোর্স। গ্লোমেরুলার মেমব্রেন তোমাকে তো জিজ্ঞেস করবে যে গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে তো ইউজুয়ালি প্রোটিন পাস হয় না, তাহলে ইউরিনে প্রোটিন আসে কোত্থেকে? তখন তুমি সিম্পলি বলতে পারো যে টিউবুলার সিক্রেশন এন্ড ডিসকমিশন অফ দ্য টিউবুলার এপিথেলিয়াল সেল। তাহলে প্রতিদিন আমাদের ইউরিন থেকে নর্মাল ইউরিন হচ্ছে কি, মানে নর্মাল যেটা পার ডে তে আমাদের লস হয় সেটা হচ্ছে 30 মিলিগ্রাম পার ডে। এটা হচ্ছে নর্মাল। তাহলে যদি 30 মিলিগ্রাম বা তার উপরে চলে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রোটিনিউরিয়া বলবো, নাকি? বুঝা গেছে তো? নর্মাল প্রোটিনের এক্সক্রিয়েশন রেট, ইউরিনের সাথে প্রোটিনের এক্সক্রিয়েশন রেট হচ্ছে, হ্যাঁ, 30 মিলিগ্রাম পার ডে। তো আমরা যখন প্রোটিন ইউরিয়া বলবো তখন অবশ্যই এটা 30 মিলিগ্রাম বা তার বেশি থাকতে হবে। সো ইট ইজ দ্য ইউরিনারি এক্সক্রিয়েশন অফ প্রোটিন মোর দেন নর্মাল। তারপরে আসবে যে নর্মাল ভ্যালু কত? নর্মাল ভ্যালু হচ্ছে বিলো 30 মিলিগ্রাম পার ডে। তারপরে বলবে যে প্রোটিন তো গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে যাওয়ার কথা ছিল না, তাহলে প্রোটিন কোত্থেকে যাচ্ছে? তখন তুমি বলবা যে প্রোটিন গেটস এন্ট্রি ইনটু দ্য ফিল্ট্রেট বাই টিউবুলার সিক্রেশন অর ডিসকমিশন অফ দ্য tubular epithelial cell. So in normal condition, protein originated from plasma by filtration. Plasma থেকে যেগুলো আসে সেগুলোর মধ্যে আছে অ্যালবুমিন, pre-albumin, beta-2 microglobulin, ceruloplasmin, haptoglobulin, transferrin. Renal tubule by secretion or desquamation, TAM Horsfall protein, and loss of glomerular and tubular integrity leads to abnormal urinary excretion of protein. মানে যখন একটু আগে বলতেছিলাম যে কিছু লো মলিকুলার ডেসপাইট অফ, এই যে এখানে যে পয়েন্টটা বলতেছিলাম যে ডেসপাইট অফ প্রোটিন রিটেইনিং প্রপার্টি অফ গ্লোমেরুলার মেমব্রেন, সাম ওয়েট প্রোটিন পাসেস ইনটু দ্য ফিল্ট্রেট। সেই লো মলিকুলার ওয়েট প্রোটিন গুলার নাম বলা হয়েছে অ্যালবুমিন, প্রি অ্যালবুমিন, বিটা-2 মাইক্রোগ্লোবিউলিন, সেরুলোপ্লাজমিন, হ্যাপ্টোগ্লোবিউলিন, ট্রান্সফেরিন। এছাড়া আমরা যেটা বললাম যে টিউবিউলার সিক্রেশন এবং ডিসকমিশনের মাধ্যমে যেটা যায় সেটা হচ্ছে ট্যাম হর্সফল প্রোটিন। এগুলো হচ্ছে নর্মাল, কিন্তু আমরা প্রোটিন ইউরিয়া বলতে মেইনলি যেটা বুঝি সেটা হচ্ছে অ্যালবুমিন ইউরিয়া। হ্যাঁ, প্রোটিন ইউরিয়া বলতে আমরা মেইনলি যেটা বুঝি হচ্ছে অ্যালবুমিন ইউরিয়া। প্রোটিন ইউরিয়াটা হচ্ছে এই যে প্র্যাকটিক্যালি প্রোটিন এক্সক্রিয়েশন রেট এন্ড অ্যালবুমিন এক্সক্রিয়েশন রেট আর সিনোনিমাস। তার মানে আমরা প্রোটিন ইউরিয়া বলতে আমরা বুঝতেছি আমাদের কোন প্রোটিনটার কথা আমরা এখানে বলি? মেইনলি অ্যালবুমিনটার কথা আমরা এখানে বলি। যদিও প্রোটিন ইউরিয়ার সাথে সব প্রোটিনই যায়, কিন্তু যেহেতু অ্যালবুমিনটা হচ্ছে আমাদের বডির মেজর প্রোটিন, সেই কারণে আমরা অ্যালবুমিনটাকেও এখানে মানে মেইন রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে ধরি। টাইপ হচ্ছে দুই ধরনের, মাইক্রোপ্রোটিন ইউরিয়া আর হচ্ছে কি ম্যাক্রোপ্রোটিন ইউরিয়া। মাইক্রোপ্রোটিন ইউরিয়া কি? It is the clinical condition characterized by abnormal urinary excretion of protein at a rate of 30 to 300 মিলিগ্রাম পার ডে। কথা কি বোঝা গেছে? নর্মাল প্রোটিন এক্সক্রিয়েশন রেট কত? নর্মাল কত? মিলিগ্রাম পার ডে। 30 মিলিগ্রাম, বিলো 30 মিলিগ্রাম পার ডে। বিলো 30 মিলিগ্রাম পার ডে। 30 থেকে
300, এটা হচ্ছে কি মাইক্রোপ্রোটিনিউরিয়া। এটা কি microproteinuria. It is the clinical condition characterized by abnormal urinary excretion of protein. তো কোনো নরমাল না, abnormal urinary excretion of protein at a rate of 30 to 300 milligram per day. তোমাদের এবিসি বইতে নতুন এডিশনে এটা চেঞ্জ করছে কিনা আমি জানি না, কিন্তু আগের এডিশন গুলাতে ছিল এরকম কোনো কথাবার্তা যে ডিপস্টিক টেস্ট পজিটিভ, ডিপস্টিক টেস্ট নেগেটিভ, এই কথাগুলো বলবা না, এগুলো এক্সামিনাররা পছন্দ করে না। হ্যাঁ, তোমাদেরকে বলতে হবে যে মাইক্রোপ্রোটিনিউরিয়া বলতে বোঝা যায় যে 30 to 300 মিলিগ্রাম পার ডে। কজের মধ্যে দেখো, এটার কজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কজের মধ্যে আছে আর্লি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। ম্যালিগন্যান্ট হাইপারটেনশন কি জিনিস? ফিজিওলজিতে হাইপারটেনশন পড়ছো না? ম্যালিগন্যান্ট হাইপারটেনশন কি জিনিস? পারো নাকি পারো না? ম্যালিগন্যান্ট হাইপারটেনশন হচ্ছে যে হাইপারটেনশনটা আমরা 2 এর অধিক ড্রাগ দিয়েও কন্ট্রোল করতে পারি না, সেটা হচ্ছে কি ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। তারপরে আসো প্রেগন্যান্সিতে, প্রেগন্যান্সির একটা কমপ্লিকেশন থাকে যেটা হচ্ছে প্রি অ্যাক্লামশিয়া। সেখানে ইউরিনারি প্রোটিন লস হয় এবং পেশেন্টের হাইপারটেনশন থাকে, যেটাকে তোমরা বাংলায় শুনে থাকবা যে খিঁচুনি হয়, খিঁচুনি না? তো প্রি অ্যাক্লামশিয়া, তারপরে স্টেজটা হচ্ছে অ্যাক্লামশিয়া যেখানে। তারপরে আসো জেনারেলাইজড ভাস্কুলার ডিজিজ। তাহলে এগুলা কজ হচ্ছে মাইক্রোপ্রোটিনিউরিয়া। আর হোয়াট ইজ ম্যাক্রোপ্রোটিনিউরিয়া? ম্যাক্রোপ্রোটিনিউরিয়া হচ্ছে কি, it is the clinical condition characterized by abnormal urinary excretion of protein more than 300 milligram per day. কথা বুঝা গেছে? নরমাল হচ্ছে বিলো 30, 30-এর নিচে। মাইক্রো বলতে আমরা বোঝাচ্ছি 30 থেকে 300, আর ম্যাক্রো বোঝাচ্ছে মোর দেন 300 মিলিগ্রাম পার ডে। এটা কিন্তু দেখো ডের হিসাবে, ডেসিলিটারের হিসাব না, কিন্তু ডের হিসাব। মানে 24 ঘন্টায় নরমাল হচ্ছে 30 মিলিগ্রামের নিচে প্রোটিন যাবে। তার মানে এখানে আমরা আরেকটা ইন্ডিকেশন পাচ্ছি, যেখানে আমাদের 24 আওয়ার ইউরিনারি প্রোটিন, সরি ইউরিনারি কালেকশন লাগবে। এর আগে আমরা কোন টেস্টটা পাইছিলাম যেখানে আমাদের 24 আওয়ার ইউরিন কালেকশন করতে হয়? শুনতে পাচ্ছ? এর আগে আমরা কোন টেস্টে দেখছি যেখানে 24 আওয়ার ইউরিন কালেকশন করতে হয়? কারো মনে নাই? প্লাজমা ক্লিয়ারেন্স টেস্ট করছিলা না? জি ম্যাম, প্লাজমা 24 ঘন্টার ইউরিন নিয়ে তোমার কাছে আসবে। হ্যাঁ, পেশেন্ট 24 ঘন্টার ইউরিন নিয়ে আসবে তোমার কাছে। তারপরে সেখান থেকে তুমি তার ভলিউম দেখবা, সেই মিনিটে কনভার্ট করবা, আর একটা ইউরিন স্যাম্পল নিবা, নিয়ে সেখান থেকে ক্রিয়েটিনিন মেজার করবা। এত তাড়াতাড়ি ভুলে গেলে হয়? এটা কয়দিন আগে পড়ছো? তাইলে নর্মাল ইউরিনারি প্রোটিন হচ্ছে বিলো 30 মিলিগ্রাম পার ডে। একদিনে 30 মিলিগ্রামের নিচে থাকবে নর্মাল এক্সক্রিয়েশন। মাইক্রোপ্রোটিনিউরিয়া আমরা বলবো যখন 30 থেকে 300 মিলিগ্রাম পার ডে হয়, আর ম্যাক্রোপ্রোটিনিউরিয়া বলবো যখন মোর দেন 300 মিলিগ্রাম মোর দেন পার ডে হয়। 300 ঠিক মিলিগ্রাম আছে? পার ডে। হ্যাঁ, তারপরে আসে ম্যাক্রোপ্রোটিনিউরিয়া। ম্যাক্রোপ্রোটিনিউরিয়ার আবার অনেকগুলা টাইপ আছে, যেমন বিনাইন প্রোটিনিউরিয়া, তারপরে দেখো গ্লোমেরুলার প্রোটিনিউরিয়া। হ্যাঁ, তারপরে আছে টিবিউলার প্রোটিনিউরিয়া, তারপরে হচ্ছে ওভারফ্লো অর প্রিরেনাল প্রোটিনিউরিয়া, তারপরে আছে ফাংশনাল প্রোটিনিউরিয়া। অনেকগুলা প্রোটিন আছে। তো আমরা প্রথমে ম্যাক্রোপ্রোটিনিউরিয়ার মধ্যে টাইপগুলো পড়া শুরু করি। বিনাইন প্রোটিনিউরিয়া এটা কি জিনিস? এটা হচ্ছে একটা ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্ট মানে হচ্ছে ক্ষণস্থায়ী। occurs following high fever, strenuous physical activity, trauma and stress. গ্লোমেরুলার প্যাথোলজিক্যাল, গ্লোমেরুলার আর হচ্ছে টিবিউলার। গ্লোমেরুলার প্রোটিনিউরিয়া কি? ডিউ টু লস অফ গ্লোমেরুলার ইন্টিগ্রিটি।
গ্লোমেরুলার ইন্টিগ্রিটি লস বলতে কি বোঝাচ্ছে? আমাদের যে গ্লোমেরুলার মেমব্রেন তার তো একটা রিটেইনিং পাওয়ার আছে, সে প্রোটিন রিটেইন করতে পারে নাকি? কোনো কারণে কোনো ডিজিজে যদি গ্লোমেরুলার মেমব্রেন লস হয়ে যায় অথবা তার পাওয়ার কমে যায়, তখন সেখানে গ্লোমেরুলার ইন্টিগ্রিটিটা লস হয়ে যাবে, গ্লোমেরুলার প্রোটিনিউরিয়া হবে। কোন কোন ডিজিজে সেটা হতে পারে? যেমন ধরো গ্লোমেরুলোনেফ্রাইটিস, গ্লোমেরুলোনেফ্রাইটিস আর হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। গ্লোমেরুলোনেফ্রাইটিস, তারপরে হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। আমি পরে তোমাদেরকে এই পয়েন্টগুলা বলতেছি, আগে আমরা টাইপগুলা পড়ি। তাহলে একটা গেল হচ্ছে গ্লোমেরুলার প্রোটিনিউরিয়া, দ্বিতীয়টা গেছে হচ্ছে বিনাইন প্রোটিনিউরিয়া, তারপরে আসে টিউবিউলার প্রোটিনিউরিয়া। এটা হচ্ছে টিউবিউলে যদি কোনো প্রবলেম হয়, টিউবিউলের যদি ইন্টিগ্রিটিটা লস হয়ে যায়, তাহলে কি হবে? ডিউ টু লস অফ হবে, ডিউ টু লস অফ টিউবিউলার ইন্টিগ্রিটি, যেমন পাইলোনেফ্রাইটিস এবং অ্যাকিউট টিউবিউলার নেক্রোসিস। তারপরে আসে ওভারফ্লো। ওভারফ্লো বা প্রিরেনাল প্রোটিনিউরিয়া। ওভারফ্লো বা প্রিরেনাল প্রোটিনিউরিয়াতে কি হয়? ইট হ্যাপেন্স সেকেন্ডারি টু ইনক্রিজ সেরাম প্রোটিন কনসেন্ট্রেশন and increase protein filtration more than the maximum tubular reabsorption capacity. কথাটা বোঝার চেষ্টা করো। ইট হ্যাপেন্স সেকেন্ডারি টু ইনক্রিজ সেরাম প্রোটিন কনসেন্ট্রেশন। কোনো কারণে বা কোনো ডিজিজে আমার সেরাম প্রোটিনের কনসেন্ট্রেশন বেড়ে যাবে এবং এতটাই বাড়বে যে তার জন্য প্রোটিনের ফিল্ট্রেশনও বেড়ে যাবে, এবং প্রোটিনের ফিল্ট্রেশন বাড়বে এবং টিউবুলার রিঅ্যাবজর্পশন ক্যাপাসিটি মানে সেই ফিল্ট্রেটেড প্রোটিনের পরিমাণ থেকে অনেক কম, কারণ এই যে ফিল্টার হচ্ছে গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে আমার যে প্রোটিনটা ফিল্ট্রেশন হলো, টিউবিউল সেটাকে রিঅ্যাবজর্পশন করতে পারে নাই, যার কারণে এটা ইউরিনে অ্যাপিয়ার করবে। এটাকে আমরা বলবো কি? ওভারফ্লো অর প্রি রেনাল প্রোটিনিউরিয়া। এটার এক্সাম্পল হচ্ছে কি ব্যান্স জোনস প্রোটিনিউরিয়া ইন মাল্টিপল মায়োলোমা। মাল্টিপল মায়োলোমা হচ্ছে একটা ব্লাড ক্যান্সার, নাম শুনছো? মাল্টিপল মায়োলোমা নাম শুনছো? না ম্যাম। মাল্টিপল মায়োলো, তোমরা প্লাজমা সেলের নাম শুনছো? যে একটা তার মধ্যে কার্টহুইল অ্যাপিয়ারেন্সের নিউক্লিয়াস থাকে, প্লাজমা সেলের নাম শুনছো? জি ম্যাম। সেই প্লাজমা সেলের যখন মেলিগন্যান্সি হয় তখন সেটাকে বলা হয় মাল্টিপল মায়োলোমা। যেমন ডাব্লিউবিসির যদি মেলিগন্যান্সি হয় সেটাকে কি বলি আমরা? কি বলি সেটাকে আমরা? লিউকেমিয়া। লিউকেমিয়া নাম শুনো নাই? জি ম্যাম। তো শুনে লাভ হয়েছে কি? যদি আরবিসির মেলিগন্যান্সি হয় সেটাকে কি বলা? দাঁড়াও, তোমাদের ফিজিওলজি ম্যাডামরা আজকে ফোন দিতেছি। পলিসাইথেমিয়া নাম শুনছো? পলিসাইথেমিয়া। জি ম্যাম। জি ম্যাম। মেলিগন্যান্সি, মেলিগন্যান্সি জিনিসটা বুঝো তো নাকি? মেলিগন্যান্সি কথাটা তো বুঝো, যেটাকে আমরা মানে জেনারেল পিপুলরা যেটাকে ক্যান্সার বলে, ক্যান্সার। এই মেলিগন্যান্সিটা কি জিনিস হয়? অ্যাবনর্মাল প্রলিফারেশন হয়, মানে এগুলার অনেক ডিভাইডিং ক্যাপাসিটি বেড়ে যায়, অনেক অনেক মাল্টিপ্লিকেশন হয়। হ্যাঁ, অ্যাবনর্মাল প্রলিফারেশন যেটাকে আমরা বলি। তো যদি ডাব্লিউবিসির হয় সেটার নাম হচ্ছে লিউকেমিয়া, যদি আরবিসির হয় সেটার নাম হচ্ছে পলিসাইথেমিয়া, যদি প্লাজমা সেলের হয় সেটার নাম হচ্ছে মাল্টিপল মায়োলোমা। এই মাল্টিপল মায়োলোমাতে তোমরা প্যাথোলজিতে গেলে আরো ডিটেলস পড়বা। মাল্টিপল মায়োলোমাতে কি হয়? সেখানে ব্যান্স জোন্স প্রোটিন বেড়ে যায়, ব্লাডের মধ্যে ব্যান্স জোন্স প্রোটিন এতটাই বেড়ে যায় যে গ্লোমেরুলার মেমব্রেন দিয়ে সেগুলা ফিল্ট্রেশন হয় এবং টিউবিউল এইটা মানে প্রপারলি রিঅ্যাবজর্ব করতে পারে না, তখন সে কি হয়? ইউরিনে অ্যাপিয়ার করে
এবং এই যে প্রোটিনটা এটার নাম হচ্ছে ব্যান্স জোন্স প্রোটিন। তাইলে আমরা দেখলাম ওভারফ্লো প্রিরেনাল কজ অফ প্রোটিনিউরিয়া। প্রিরেনাল তো বুঝো, কিডনির আগে যেটা সেটা হচ্ছে প্রিরেনাল, কিডনির মধ্যে যেগুলা সেগুলো হচ্ছে রেনাল। আর এরপরে আসো ফাংশনিউরিয়া বা নন রেনাল কজ, যেমন ধরো সেপ্টিসেমিয়া, লিউকেমিয়া, প্রিএক্লামসিক টক্সেমিয়া, হাইপারথাইরয়েডিজম বা বিভিন্ন ধরনের কার্ডিয়াক কজ। এইসব ক্ষেত্রে কি হতে পারে? প্রোটিনিউরিয়া হতে পারে। এগুলাকে আমরা নন রেনাল কজের মধ্যে দিছি। তাহলে ম্যাক্রো প্রোটিনিউরিয়া হচ্ছে ইট ইজ দ্য ক্লিনিক। প্রথমে আসো আমি আবার শুরু থেকে বলি। প্রোটিনিউরিয়া হচ্ছে অ্যাবনর্মাল এক্সক্রিয়েশন অফ প্রোটিন। এখন একটু কোরিলেট করো যে অ্যাবনর্মাল ইউরিনারি এক্সক্রিয়েশন অফ প্রোটিন মোর দেন নর্মাল। এখানে অ্যাবনর্মাল কথাটা লাগাই দিও, তাইলে মনে হয় একটু সুন্দর হবে। It is the abnormal urinary excretion of protein more than normal. নর্মাল হচ্ছে বিলো 30 মিলিগ্রাম পার ডে। তারপরে তোমাকে জিজ্ঞেস করবে যে এটার সোর্স কি। সোর্স বলবা তুমি টিউবুলার সিক্রেশন এন্ড ডিসকমিশন অফ দ্য টিউবুলার এপিথেলিয়াল সেল। তারপরে তোমাকে বলবে কি কি টাইপ আছে। টাইপের মধ্যে দুই ধরনের, মাইক্রো আর হচ্ছে ম্যাক্রো প্রোটিনিউরিয়া। মাইক্রো প্রোটিনিউরিয়া বলবো আমরা ইট ইজ দ্য ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই অ্যাবনর্মাল ইউরিনারি এক্সক্রিয়েশন অফ প্রোটিন। ওই আগে ডেফিনিশনটা পুরোটা লাগাবো, শুধু পিছনে রেট লাগাবো 30 to 300 মিলিগ্রাম পার ডে। এটার কজ গুলো একবারে টুটস্থ মুখস্থ থাকবে, যে আর্লি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ম্যালিগন্যান্ট হাইপারটেনশন, প্রি এক্লাম্পসিয়া, জেনারেলাইজড ভাস্কুলার ডিজিজ। ম্যালিগন্যান্ট হাইপারটেনশন কি? যেটা মেডিসিন দিয়ে কন্ট্রোল করা যাবে। একটা মেডিসিন না তো, মেডিসিন তো আমি দুইটা তিনটা একসাথে ইউজ করতে পারি। 2 বা 3-এর অধিক ড্রাগ দিয়ে যেটা কন্ট্রোল হচ্ছে না সেটাকে আমরা বলবো ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। হ্যাঁ, যদি তুমি এইভাবে বলো ভ্যাগ টার্ম যে মেডিসিন দিয়ে কন্ট্রোল হচ্ছে না, তো মেডিসিন পাল্টাই দিবে, মেডিসিনের তো অভাব নাই। তারপরে হচ্ছে যেটা আমি বারবার পাল্টানোর পরেও, ডোজ অ্যাডজাস্ট করার পরেও যে হাইপারটেনশন কন্ট্রোল হয় না, সেটাকে আমরা বলবো ম্যালিগন্যান্ট হাইপারটেনশন। তারপরে আসে ম্যাক্রোপ্রোটিনিউরিয়া। ম্যাক্রোপ্রোটিনিউরিয়া হচ্ছে ইট ইজ দ্য অ্যাবনর্মাল ইউরিনারি এক্সক্রিয়েশন অফ প্রোটিন মোর দেন 300 মিলিগ্রাম পার ডে। এটা আবার 5টা টাইপ। 5টা টাইপের মধ্যে কিছু আছে বিনাইন প্রোটিনিউরিয়া, এটা ট্রানজিয়েন্ট মানে অকেশনাল। যদি কারো হাই ফিভার থাকে বা খুব স্ট্রেনাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ট্রমা, স্ট্রেস, এগুলার পরে প্রোটিনিউরিয়া হতে পারে, সেটা হচ্ছে বিনাইন প্রোটিনিউরিয়া। গ্লোমেরুলার প্রোটিনিউরিয়া আর হচ্ছে টিউবুলার প্রোটিনিউরিয়া, এগুলা হচ্ছে রেনাল কজ। তো গ্লোমেরুলার প্রোটিনিউরিয়ার মধ্যে কেন হবে? ডিউ টু লস অফ গ্লোমেরুলার ইন্টিগ্রিটি, যেমন গ্লোমেরুলার নেফ্রাইটিস, নেফ্রোটিক সিনড্রোম, এই দুইটা ডিজিজে হবে। তারপরে আসে টিউবুলার প্রোটিনিউরিয়া। টিউবুলার প্রোটিনিউরিয়াতে কি হবে? ডিউ টু লস অফ টিউবুলার ইন্টিগ্রিটি, যেমন পাইলোনেফ্রাইটিস আর একিউট টিউবুলার নেক্রোসিস। তারপরে আসে ওভারফ্লো বা প্রি-রেনাল প্রোটিনিউরিয়া। প্রি-রেনাল প্রোটিনিউরিয়াতে it happens secondary to increased serum protein concentration and increased protein filtration more than the maximum biliary absorption capacity, যেমন বেন্স জোন্স প্রোটিনিউরিয়া ইন মাল্টিপল মায়োলোমা। লাস্টলি যে টাইপটা সেটা হচ্ছে নন রেনাল কজ। আমরা যদি চিন্তা করি তাহলে বিনাইন প্রোটিনিউরিয়া, তারপরে এই যে ওভারফ্লো প্রোটিনিউরিয়া এবং লাস্টের যে টাইপটা ফাংশনাল প্রোটিনিউরিয়া, সবগুলাই নন রেনাল কজ। সেপ্টিসেমিয়া, লিউকেমিয়া, তারপরে প্রি এক্লাম্পসিয়া, হাইপারথাইরয়েডিজম, কার্ডিয়াক কজ, এগুলা হচ্ছে সব ফাংশনাল প্রোটিনিউরিয়ার কজ। এখানে আমরা একটা চার্ট দিয়ে বুঝাইছি যে 24 আওয়ার ইউরিন যদি আমরা নেই, সেখানে নরমাল হচ্ছে বিলো 30 মিলিগ্রাম পার ডে, মাইক্রো অ্যালবুমিনিউরিয়া হচ্ছে 30 to 300 মিলিগ্রাম পার ডে, আর ম্যাক্রো বলবো মোর দেন 300 মিলিগ্রাম পার ডে। আর স্পট ইউরিন মানে সাথে সাথে আমরা যদি ইউরিন নিয়ে আমরা অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিওটাকে করি, হ্যাঁ, তখন হচ্ছে বিলো 30 মিলিগ্রাম পার গ্রাম। ইউনিট গুলা খেয়াল করবা, মাইক্রোতে 30 to 300 মিলিগ্রাম পার গ্রাম, আর ম্যাক্রোতে হচ্ছে 30 মিলিগ্রাম পার গ্রাম। এটা হচ্ছে মানে আরেকটা ভাবে মেজার করা যায়, যেটাকে আমরা বলি অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও। ওইটাতে আবার 24 আওয়ার ইউরিন কালেক্ট করতে হয় না, জাস্ট স্পট ইউরিন, নগদে ইউরিন দিবে, নগদে টেস্ট করবে, এবং আমরা সেটাকে ক্রিয়েটিনিনের সাথে কম্পেয়ার করব। এটা হচ্ছে কি স্পট ইউরিন। এটাও একটা ভ্যালু তোমাদের জন্য, 24 আওয়ার ইউরিনটা জানলেই এনাফ। তারপরে দেখো ক্লিনিক্যাল টাইপ আছে। ক্লিনিক্যাল টাইপের মধ্যে আছে অ্যাসিম্পটোমেটিক প্রোটিনিউরিয়া, মডারেট প্রোটিনিউরিয়া আর হচ্ছে ম্যাসিভ প্রোটিনিউরিয়া।
অ্যাসিম্পটোমেটিক প্রোটিনিউরিয়া আমরা কখন বলবো? যখন অ্যালবুমিন এক্সক্রিয়েশন রেট হবে বিলো 1 গ্রাম পার ডে। 1 গ্রাম, এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু মিলিগ্রামে ছিলাম। 30 মিলিগ্রামের নিচে নরমাল, 30 থেকে 300 মিলিগ্রাম মাইক্রোপ্রোটিনিউরিয়া, মোর দেন 300 মিলিগ্রাম হচ্ছে ম্যাক্রোপ্রোটিনিউরিয়া, এই টাইপে আমরা ছিলাম। এখন কিন্তু ক্লিনিক্যাল টাইপ। সিমটম কখন ডেভেলপ করবে? অ্যাসিম্পটোমেটিক হচ্ছে যখন 1000 মিলিগ্রামের নিচে প্রতিদিন এক্সক্রিয়েশন হবে, তখন অ্যাসিম্পটোমেটিক। মডারেট প্রোটিনিউরিয়া হবে যখন 1 থেকে 3 গ্রাম, মানে 1000 থেকে 3000 মিলিগ্রাম পার ডে প্রোটিন এক্সক্রিয়েশন হবে। আর ম্যাসিভ প্রোটিনিউরিয়া হবে যখন মোর দেন 3000 মিলিগ্রাম পার ডে প্রোটিন ইউরিয়া হবে। এখানে একটা পয়েন্ট লেখা হয়েছে, সেই পয়েন্টটা কি দেখি। To assess proteinuria, 24-hour urine collection is difficult and often inaccurate. So collection of spot urine and measurement of its protein to creatinine ratio easier laboratory method to evaluate proteinuria, যেটা একটু আগে আমি বলতেছিলাম যে 24-hour ইউরিন কালেকশন করার থেকেও আরেকটা উপায় আছে, যে স্পট ইউরিন নিব, নিয়ে সেটার মধ্যে আমরা প্রোটিন এবং ক্রিয়েটিনিনের রেশিও মেজার করে আমরা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে ফেলে এই যে এসিআর বের করে আমরা প্রোটিনিউরিয়া ডায়াগনোসিস করতে পারি। এটা জেনে রাখলা। তাহলে ক্লিনিক্যাল টাইপ হচ্ছে তিনটা, অ্যাসিম্পটোমেটিক, মডারেট আর হচ্ছে ম্যাসিভ। এখন আসো একটা জিনিস, আমার বডি থেকে প্রোটিন বের হয়ে চলে যাচ্ছে। প্রোটিন তো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস নাকি, আমার গ্রোথের জন্য, ডেভেলপমেন্টের জন্য, এবং আমার যত ধরনের কাজকর্ম, সিগন্যাল আছে, সবকিছুর জন্য আমার প্রোটিন দরকার। তো আমার বডি থেকে যে প্রোটিন চলে যাচ্ছে, তার কনসিকুয়েন্স কি, পরিণতি কি বা ইম্পর্টেন্সটা কি, আমাকে বলো একটু। এক নাম্বার হচ্ছে ব্লাডে অ্যালবুমিন কমে যাবে, যেটাকে আমরা বলি হাইপো অ্যালবুমিনেমিয়া। তারপরে আমরা জানি যে প্রোটিন কলোয়েডাল অসমোটিক প্রেসার মেনটেন করে, কলোয়েডাল অসমোটিক প্রেসার তাইলে কমে যাবে। কলোয়েডাল অসমোটিক প্রেসার যদি কমে যায় তাহলে ইডেমা ডেভেলপ করবে। ইডেমার কথা মনে আছে তো নাকি ভুলে গেছো? মনে আছে ম্যাম। তারপরে দেখো হাইপোটনিক হাইপারভলিউমিয়া ডেভেলপ করবে। Hypercoagulability and increased risk of thromboembolic phenomenon due to loss of natural anticoagulant. অ্যান্টিকোয়াগুলেন্ট গুলাও কিন্তু অনেকগুলাই প্রোটিন ইন নেচার, যেমন প্রোটিন সি, প্রোটিন এস, এগুলা লস হওয়ার জন্য আমার কি হবে, থ্রম্বোএম্বোলিজমের রিস্ক বেড়ে যাবে। তারপরে আমাদের যে ডিফেন্সিভ প্রোটিন আছে ইমিউনোগ্লোবুলিন, সেই ইমিউনোগ্লোবুলিন কমে যাওয়ার জন্য আমার ইনফেকশন ডেভেলপ করবে। তারপরে বিভিন্ন ধরনের ড্রাগ গুলা প্রোটিনের সাথে যে বাইন্ড করে থাকে বডিতে, তারা ফ্রি হয়ে যাবে এবং রিস্ক অফ ড্রাগ টক্সিসিটি ডেভেলপ করবে। তারপরে আমরা যখন জন্ডিস পড়বো, বা জন্ডিস পড়ছো কিনা আমি জানি না, সেখানে তোমরা দেখবা যে বিলিরুবিনটা অ্যালবুমিনের সাথে বাইন্ড করে থাকে। বাইন্ড যদি না করে থাকে তখন সে কি করবে, গিয়ে আমাদের ব্রেইনের মধ্যে জমা হবে এবং সেখানে সে কার্নিকটেরাস ডেভেলপ করবে। তাইলে এটা কিন্তু আমি নিজেই বলে দিই, এটা আমার পছন্দের, খুবই একটা পছন্দের প্রশ্ন, যে ইম্পর্টেন্স অফ প্রোটিনিউরিয়া বা কনসিকুয়েন্সেস অফ প্রোটিনিউরিয়া। কারণ আমার বডি থেকে সব প্রোটিন ইউরিনের সাথে লস হয়ে যাচ্ছে, যেটা হওয়ার কথা ছিল না। তাইলে আমার কি কি কমপ্লিকেশন ডেভেলপ করবে, এগুলো একেবারে ব্যাখ্যা সহ তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা সেখান থেকে পড়ে নিও। লাস্টে দেখো, খুব একটা জিনিস আমি এখানে ফেলে গেছি, এটা একটু তোমাদেরকে বলি। সেটা হচ্ছে এই যে গ্লোমেরুলার প্রোটিনিউরিয়া, দুই ধরনের বলছি আমরা, গ্লোমেরুলোনেফ্রাইটিস আর হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। এই দুইটাই কিন্তু গ্লোমেরুলার ইন্টিগ্রিটি লস হওয়ার জন্য হয়, এবং দুইটার ফিচার কিন্তু মোটামুটি একই। দুইটার মধ্যে কি থাকবে, পেশেন্টের প্রোটিনিউরিয়া থাকবে, মানে ইউরিনের সাথে প্রোটিন লস হবে। দুইটার মধ্যে এই প্রোটিন যেহেতু লস হয়ে যাবে, সো তার ব্লাডে প্রোটিন কমে যাবে, সো হাইপোঅ্যালবুমিনেমিয়া হবে, এবং প্রোটিন লস হওয়ার জন্য ইডেমা ডেভেলপ করবে। দুইটার মধ্যেই প্রোটিনিউরিয়া, হাইপোঅ্যালবুমিনেমিয়া এন্ড ইডেমা কমন ইন বোথ ডিজিজ। হ্যাঁ, যত প্রোটিন লসিং ডিজিজ আছে সবগুলোর মধ্যে এইগুলা কমন, প্রোটিনিউরিয়া, হাইপোঅ্যালবুমিনেমিয়া, ইডেমা। তাইলে এই দুইটা আছে, ডিফারেন্সিয়েট আমরা কিভাবে করি? ডিফারেন্সিয়েট করার মধ্যে যে গ্লোমেরুলোনেফ্রাইটিস আছে, সেই গ্লোমেরুলোনেফ্রাইটিস এর দুইটা এডিশনাল ফিচার থাকে। এই এডিশনাল ফিচারের মধ্যে একটা হচ্ছে হাইপারটেনশন আর আরেকটা হচ্ছে হিমাচুরিয়া। হিমাচুরিয়া বলতে কি বোঝায়?
হিমাচুরিয়া কি? ম্যাম ইউরিনে হিম মানে ব্লাড। কি? ইউরিনে ব্লাড যাবে, ইউরিন দিয়ে ব্লাড যাবে, সেটা ভিজিবল হোক বা আনভিজিবল হোক মাইক্রোস্কোপিক্যালি পাওয়া যাবে। তোমরা যখন পেডিয়াট্রিক্স পড়বা, যখন ইন্টার্নি করবা, অথবা যখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার থেকে পেডিয়াট্রিক্স পড়বা, তখন তোমরা দেখবা যে তোমাদের ওয়ার্ডে প্রচুর রোগী আসে, বাচ্চা শরীর ফুলে আছে, পরীক্ষা করে দেখা যায় যে তাদের শরীরে প্রোটিন লস হচ্ছে, ওই যে হাইপোঅ্যালবুমিনেমিয়া আছে, ইডেমা আছে। তো তখন তোমাকে ধরে নিতে হবে যে বাচ্চাটা হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস এর বাচ্চা অথবা নেফ্রোটিক সিন্ড্রোমের বাচ্চা। তারপরে বলবে যে কিভাবে বুঝবা যে তোমার গ্লোমেরুলোনেফ্রাইটিস নাকি নেফ্রোটিক সিন্ড্রোম। তখন তুমি কি করবা, একটা ইউরিনারি দিবা, ওখানে যদি আরবিসি পাওয়া যায় আর যদি তার প্রেসার থাকে, বাচ্চার যদি প্রেসার থাকে, ব্লাড প্রেসার হাই থাকে, তাইলেই সেই বাচ্চা হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস এর বাচ্চা। এটা পরে তোমাদের কাজে লাগবে, আমার কাছে ইন্টারেস্টিং মনে হইলো, সেই জন্য আমি তোমাদেরকে বললাম আর কি। তাহলে এই ছিল আজকে আমাদের প্রোটিন ইউরিয়া। খুব ভালোভাবে বাসায় বসে এটা পড়ো, এবং এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সারা জীবন কাজে লাগবে। আর নরমালি আমরা আমাদের ল্যাবে প্রোটিন ইউরিয়া ডায়াগনোসিস করার জন্য হিট কোয়াগুলেশন টেস্ট করি। এই হিট কোয়াগুলেশন টেস্ট কিন্তু পরীক্ষাতে ইনভেরিয়েবলি পরীক্ষাতে আসতেছে, গত 3-4 বার ধরে রিটেনে এটা আসে। সো এটা খুব ভালোভাবে একটা শর্ট নোট, হিট কোয়াগুলেশন টেস্ট কিভাবে করে, প্রসিডিউর, কি কি জিনিস লাগবে, কমেন্ট, সব সুন্দরভাবে রেডি করে একটা শর্ট নোট করবা। ঠিক আছে?